পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া সহ নিউজ পোর্টালে আজ দিনভর যেসব গুরুত্বপূর্ণ খবর আলোচনার খোরাক জুগিয়েছে তার কতটা আমরা জানি। খবর শুধু একটা হেডলাইন নয়, খবর একটা বাস্তবতাও বটে। এর নেপথ্যে থাকে অনেক প্রশ্ন যার উত্তরও জানা দরকার। আমরা শুধু খবর নয়, জানতে চাই ভেতরের সত্যটাও। এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খবর। আমন্ত্রণ সকলকে। সাথে আছি আমি মীর হাসান। আর আজ আলোচনার জন্য পুরোটা সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান। ডক্টর আসিফ, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে এই রাতে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই, আমাদের সাথে আছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক জনাব মঞ্জুরুল ইসলাম। মঞ্জুরুল ইসলাম, আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন তথ্য, মতামত আর করবেন বিশ্লেষণ। আজ প্রধান নির্বাচিত খবর হিসেবে যে খবর নির্বাচিত হচ্ছে সেখানে বলা হচ্ছে বর্তমান সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না। বাংলাদেশে ব্রডকাস্ট ও যোগাযোগ প্রযুক্তি খাতের আধুনিকায়ন নিয়ে রাজধানীতে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার অতীতের গণমাধ্যম নিয়ন্ত্রণের ধ্যান ধারণা ভেঙে দেবে। এ বিষয়ে একটি প্রতিবেদন আছে, চলুন সেই প্রতিবেদনটা দেখে আসি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কেবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2026। দেশের ব্রডকাস্ট ও যোগাযোগ প্রযুক্তি খাতকে আরও আধুনিক ও সমৃদ্ধ করতে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের এ আয়োজন। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের কেবল অপারেটর, টেলিভিশন চ্যানেল, আইএসপি এবং প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসা হয়েছে। এ খাতের বিশেষজ্ঞরা বলছেন, নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে এই এক্সপো। ইন্ডাস্ট্রির কলিগদের সাথে এখানে আসলে একটা মেলবন্ধন সৃষ্টি হচ্ছে, আমাদের সার্ভিস সম্পর্কে সবাইকে জানতে পারছি এবং আমরাও অন্যরা কে কী করছেন, নতুন কি করছেন, কেন করছেন, কিভাবে করছেন সেগুলো সম্পর্কেও জানতে পারছি। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত সরকারের মুক্ত গণমাধ্যম তৈরির প্রতিশ্রুতি ছিল গাল ভরা বুলি, তবে বর্তমান সরকার ভিন্ন পথে হাঁটছে বলে জানান তিনি। আরও বলেন, অংশীজনদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে একটি স্বাধীন ও সর্বসম্মত গণমাধ্যম কমিশন গঠন করা এখন সময়ের দাবি। গণমাধ্যম কমিশন করা, গণমাধ্যমকে স্বাধীন করা, এই কথাগুলি আগের সরকারের আমলে কেবলমাত্র একটা গাল ভরা বুলি ছিল, কিন্তু এই বাস্তবতার কারণে আমাদের সরকার, তারেক রহমানের সরকার, আমরা খুব ভালো করেই বুঝি এটি এখন আর গাল ভরা বুলি নয়। আমাদের রেভিনিউ দিন দিন কমে যাচ্ছে, আমাদের গ্রাহক সংখ্যা কমে যাচ্ছে। সামান্য একটি পদক্ষেপ, বেশি না, দুটো পদক্ষেপ যদি উনি নেয় এবং সেটা আইনি পদক্ষেপ, লেজিটিমেট ওয়েতে উনি যদি দুইটি পদক্ষেপ নেয়, আমাদের ইন্ডাস্ট্রি আজকে ভগ্নদশা থেকে আবার ঘুরে দাঁড়াবে। 9 মে পর্যন্ত চলবে এই প্রযুক্তি প্রদর্শনী। আন্তর্জাতিক এ আয়োজনে অংশ নিচ্ছে দেশি বিদেশি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, ব্রডকাস্টিং কোম্পানি, কেবল নেটওয়ার্কিং সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা। আমরা দেখছিলাম মঞ্জুরুল ইসলাম এবং ডক্টর আসিফ, আমরা দেখছিলাম। আমার প্রশ্নের জায়গাটা আসলে প্রথমে মঞ্জুরুল ইসলামকে দিয়ে শুরু করি। যদিও এই আলোচনাটাতে সবাই অংশগ্রহণ করতে পারি, কিন্তু গণমাধ্যমের মানুষ হিসাবে প্রথমে আপনার কাছে এটা জানতে চাইবো যে ধরেন বাংলাদেশের মানুষ কি এটা বিশ্বাস করবে যে একটা সরকার আসলে গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না? আর সাংবাদিক হিসেবে আপনিই বা নিজে কতটা এই বক্তব্যে আস্থা পান, বিশ্বাস করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে চ্যানেল ওয়ানকে ধন্যবাদ যে একটা যুদ্ধ জয়ের পরে দ্বিতীয়বার মানে সাংঘাতিক রকম শক্তি সঞ্চয় করে দ্বিতীয়বার যাত্রা শুরু করেছে। সেই যাত্রাকে শুভকামনা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। গণমাধ্যম কখনোই কোনো সরকারেরই পছন্দের মধ্যে থাকে না। গণমাধ্যম সবসময় হলো, যেহেতু বলা হয় যে এটা ফোর্থ স্টেট, ফোর্থ স্টেটের অর্থ হলো যে স্টেটের বিভিন্ন বিষয় নিয়ে কোশ্চেন করবে, এটা হলো গণমাধ্যমের ক্যারেক্টার, এটা হওয়া উচিত। কিন্তু যখন স্টেটকে কোশ্চেন করবে যে তুমি কে, হু আর ইউ, এই কোশ্চেন যখন করবে, স্টেট সেই কোশ্চেনটা মানতে চায় না। তখন স্টেট উল্টো প্রশ্ন করে, তুমি কে। এই যে পাল্টাপাল্টি প্রশ্ন করার মানসিকতা, এইটা যদি একজন আরেকজনের সাথে সহনশীল পর্যায়ে যায়, একটা পার্ট আরেকটা পার্টে যদি সহনশীল পর্যায়ে যায়,
তখন কিন্তু গণমাধ্যমের স্বাধীনতাও থাকে, সরকারের অ্যাকাউন্টেবিলিটিও থাকে। কিন্তু আমরা এই পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতার এই 55 বছরে আমরা দেখলাম সবগুলো গভর্নমেন্টই বলেছে গণমাধ্যমের স্বাধীনতার কথা, গণমাধ্যমের সব কিছু সুযোগ সুবিধার কথা সবই বলেছে। যেমন ধরেন আমি যদি স্পেসিফিক করে বলি যে আপনার গণমাধ্যমকে আপনি সবই বলেছেন, গণমাধ্যম একটা শিল্প, এটাও আপনি স্বীকৃতি দিয়েছেন, গ্যাজেট আছে, কিন্তু শিল্পের কোনো ফ্যাসিলিটিস এখানে নাই। এই জায়গায় টিকে আছে কি? বিজ্ঞাপনের উপর নির্ভর করে। ইলেকট্রনিক মিডিয়া বিজ্ঞাপনের নির্ভর করে, প্রিন্ট মিডিয়া পত্রিকা বিক্রি করে এবং বিজ্ঞাপনের উপর নির্ভর করে। তো এই যে বিজ্ঞাপনের উপর নির্ভর করে চলা, বাংলাদেশের বিজ্ঞাপনের বাজার কতটুকু? এই বাজারের মধ্যে 50% উপরে সরকার নিয়ন্ত্রিত বিজ্ঞাপন থাকে। যেমন আমি যদি স্পেসিফিক করি, যেমন গত 18 মাস, যেমন অন্তর্বর্তী সরকারের যে 18 মাস, এই 18 মাস গণমাধ্যমকে হাত পা বেঁধে পানিতে ফেলে দিয়ে বলছে সাঁতার কাটো। এরকম একটা অস্থিরতার মধ্যে আমাদের গণমাধ্যম গিয়েছে। নানা রকম আমরা এই পর্যন্ত ধরেন বাংলাদেশে গণমাধ্যমের কোনো নীতিমালা নেই। যে কেউ ইচ্ছা করলো সাংবাদিক হয়ে গেল। বিশেষ করে আপনার 2024-এর গণ অভ্যুত্থানের পরে সাংবাদিক নামে আমরা যাদেরকে রাস্তাঘাটে দেখি, মানে মধ্যে মধ্যে লজ্জা লাগে, ভয়ও লাগে যে তাদের সামনে সাংবাদিক পরিচয় দিয়ে আবার মাইর খাই কিনা, মবের শিকার হয়ে যায় কিনা। গতকাল আমার একটা নিজস্ব সাইন আর্টিকেল আছে যে সাংবাদিক গুণে দেওয়ার কেউ কি আছেন? আমি এটা বলার চেষ্টা করছি যে এই যে এত সাংবাদিক, এত মিডিয়া, সরকারের কাছে তালিকা আছে যে জেলা প্রশাসন থেকে কয়টা পত্রিকা ডিক্লারেশন আছে। মঞ্জুর ইসলাম, এই জায়গায় আমার একটা ছোট্ট জানার আগ্রহ আছে যে ধরেন আপনি বলছিলেন যে এখন পথে ঘাটে, অলিতে গলিতে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে একেবারে ব্যাঙের ছাতার মতো যে যা পারছে নিয়ে সাংবাদিকতা শুরু করেছে, ফলে জনআস্থা বা জনরুচিরও একটা প্রশ্ন আপনি তুলতে পারেন স্বাভাবিকভাবে। কিন্তু এই যে অল্টারনেটিভ হিসেবে যারা সামনে উঠে এলো, তারাও তো কোনো কোনো জায়গায় একটা গ্রহণযোগ্যতা পেয়েছে। এটা কি আমাদের মেইন স্ট্রিমের ব্যর্থতার জন্য, যে মেইন স্ট্রিম আসলে তাদের জনভিত্তি বা জনআস্থা এত নিচে নেমেছে, ফলে আরেক ধরনের মানুষ যখন আসে, যে কোনো প্রকারই হোক না কেন, সত্যটা সে বলে দিচ্ছে অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফলে তারও এক ধরনের গ্রহণযোগ্যতা হচ্ছে, ফলে অনেকেই আসলে সামনে এসে চলে এসছে। আমাদের কি দায় নেই? না, আমাদের দায় আছে, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াকে তো সাংবাদিকতার মধ্যে ফেলবেন না। ওকে, সোশ্যাল মিডিয়া আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে বা আপনি একজন গণমাধ্যম কর্মী হিসাবে, আপনি যখন আপনার প্রতিষ্ঠানে, আপনার আমার পত্রিকায় বা আপনার টেলিভিশনে আপনি যখন একটা কথা বলবেন বা একটা প্রোগ্রাম দিবেন, তখন এটার দায় দায়িত্ব আপনার আছে। নিশ্চয়ই জবাবদিহি করতে হবে, এটা জবাবদিহি করতে হবে। আর আমি যখন বা আপনি যখন ফেসবুকে একটা কিছু লিখে দিবেন, এর কিন্তু কোনো জবাবদিহিতা নাই। যা ইচ্ছা তা লিখে দেওয়া হচ্ছে, কারণ এটাকে চ্যালেঞ্জ করছে না। এবং একজন মানুষের চরিত্র হনন থেকে শুরু করে সব কিছু কিন্তু ফেসবুক, ইউটিউবে এখন হচ্ছে। এবং যে মানুষগুলো করছে তারাও যে খুব বেশি সাধু বা বাইতুল মোকাররমের খতিব তা কিন্তু না। নিশ্চয়ই। তো এখন এরকম মানুষের এখন সামাজিকভাবে যেভাবে চলছে, আমরা নতুনকে স্বাগত জানাবো, কিন্তু সেই নতুনটা হতে হবে পুরনোর চেয়ে ভালো। না হলে আমি কেন স্বাগত জানাবো? যদি আমি পুরনো, আমার চেয়ে ভালো যদি এই পরের জেনারেশন না হয়, তবে আমি তাকে আমার চেয়ে ভালো বলবো কিভাবে? এখন দেখেন, আমি যেটা বলতে চাই সেটা হলো যে গণমাধ্যমকে শক্তিশালী করতে হলে এই জায়গায় শিক্ষিত, সৎ, সাহসী মানুষ দরকার। এই সৎ, সাহসী মানুষ এখানে কেন আসবে? তার নিরাপত্তার জন্য। যে এই পেশাটা নিরাপদ একটা পেশা, এটা একটা থ্যাঙ্কলেস জব, কিন্তু নিরাপদ। এই দেশের জন্য, নিজের জন্য, রাষ্ট্রের জন্য কিছু করার সুযোগ আছে। যে এই জায়গা থেকে ডক্টর আসিফের মন্তব্য জানতে চাইব, কেন সরকারগুলো আসলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায়, এই বিষয়টা বলবেন। পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যমের উপরে আসলে জনআস্থা কোন পর্যায়ে, কেমন দেখেন সেটা বলবেন। এবং যেটা মঞ্জুর ইসলাম বলছিলেন যে সাংবাদিকতা একটা পেশা, একটা নিরাপদ জায়গা থেকে তিনি দেখতে চান, কিন্তু সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভোগে। একই সঙ্গে এই সংবাদ মাধ্যমকেই অনেক প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী গ্রুপ তাদের আবার নিরাপত্তার খাতিরেও ব্যবহার করে। ফলে এই পেশাটা আসলে কি দাঁড়াচ্ছে দিন শেষে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। দেখুন, আমরা যখন সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলি বা সংবাদপত্রের ভূমিকা নিয়ে কথা বলি, একটা জিনিস একটু মাথায় রাখা দরকার। ধরেন আপনি শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগের আমলে নির্যাতিত হয়েছেন বা ইসে করতে পারেননি,
সেইটার কথাটা আপনি এখন এসে বলছেন, এটা স্বাধীন সাংবাদিকতার কোনো নিদর্শন নয়। নয়। আপনি ইন্টারিম সরকারের সময় অনেক ডিফিকাল্টিস ফেস করেছেন, আপনি তখন চুপ ছিলেন, এখন এসে বলছেন সেটাও স্বাধীনতার কোনো নিদর্শন হতে এটাকে পারে না। সুবিধাবাদী সাংবাদিকতা। আমি ওই জায়গায় যাব না, সেটা বিভিন্ন কারণে, ভয়ের কারণে হতে পারে, বন্য কারণে হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে সেটা যেটা নির্দেশ করে সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আসলে বাস্তবায়িত হয়নি। আমি সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আপনি যে প্রথমে যেটা বললেন যে কখন এসে আসতে পারে, যখন ওই সরকারের সময়ই কোনো সংবাদ মাধ্যম বলতে পারবে যে তার উপরে এই ধরনের প্রেশার আসছে, সে সেটাকে ডিল করতে হচ্ছে, বা প্রেশার না আসার পরেও সে যখন খুব স্বাভাবিকভাবে সরকারের কোনো একটা দুর্নীতির খবর বা সরকারি কোনো নেতার যে কোনো বিষয়ের খবর, এই খবরটাকে যখন সে স্পষ্টভাবে দিতে পারবে কোনো ধরনের হ্যারাসমেন্ট ছাড়া, তখন আপনি বলতে পারবেন যে হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে। এবং এই জায়গাটাতেই আপনার যে প্রশ্নটা আমার কাছে ছিল যে কেন স্বাধীন একটা সংবাদ মাধ্যম চায় না, কারণ রাজনৈতিক দলগুলো যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সে যদি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আপনার স্বাধীন গণমাধ্যমের ভূমিকা খুব 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 গুরুত্বপূর্ণ। এখন আপনি যখন হচ্ছে কি, আমরা যখন গণতন্ত্রের কথা বলি, আমরা অনেক সময় গণতন্ত্রটাকে শুধুমাত্র নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ রাখি, যে যদি ভোট হয়, 5 বছর পর পর ক্ষমতার পরিবর্তন হয়, সেটাই গণতন্ত্র। সেটা গণতন্ত্রের খুব ক্ষুদ্র একটা অংশ। গণতন্ত্র একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি সরকার এই 5 বছরের মধ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেবে, বিভিন্ন কার্যক্রম করবে। সরকারের যারা হচ্ছে আপনার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, তারা বিভিন্ন কার্যক্রমে অংশ হবেন, এবং সেটা করতে যেয়ে সরকার কখনো কখনো নাগরিক অধিকার ভায়োলেট করবে। সরকারের যারা নেতাকর্মী আছেন তারা বিভিন্ন ধরনের অন্যায় কার্যক্রমে যুক্ত হবেন, এটা খুব স্বাভাবিক। পৃথিবীর কোনো রাষ্ট্র ব্যবস্থা আহ, মানে একদম ফেরেস্তা দ্বারা পরিচালিত হয় না, নিশ্চয়ই। সকল ইস্যুতেই সেটা থাকবে। সো এই ধরনের ভায়োলেশন ঘটবেই। এখন এই ধরনের ভায়োলেশন যখন ঘটবে, তখন অফকোর্স আপনি আশা করবেন যে আপনার যে কিছু গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে তারা কাজ করবে। তারা যদি ফেইল করে, তাহলে আপনি আশা করবেন যে মিডিয়া বা সংবাদ মাধ্যম এই জায়গাটাতে এসে একটা খুব গুরুত্বপূর্ণ, এইটা হচ্ছে আপনার এই অধিকার রক্ষা করবার শেষ ধাপ হচ্ছে এইটা। মিডিয়া যে মুহূর্তে ফেল করবে, সংবাদ মাধ্যম যে মুহূর্তে ফেল করবে, সেই মুহূর্তে ওই রাষ্ট্রের গণতন্ত্রের যে ধারাটা সেটা বজায় রাখার কিন্তু আপনার হাতে আর কোনো ধরনের প্রোটেকশন থাকে না। তো একটা রাষ্ট্র যদি স্বৈরতান্ত্রিক হতে চায়, একটা রাষ্ট্র যদি আধিপত্যবাদী একটা কাঠামো সেটার দিকে যেতে চায়, তার কিন্তু একটা স্বাধীন সংবাদ মাধ্যমকে সহ্য করবার বা তাকে মেনে নেবার কোনো ধরনের আগ্রহ বা ইচ্ছা কোনোটাই হচ্ছে গিয়ে তার থাকবে না। কিন্তু সেটা মাধ্যমটা যদি স্বাধীন থাকে এবং সে যদি সরকারের ভুল ভ্রান্তগুলো দেখিয়ে দেয়, ফলে সরকারই তো লাভ হবার কথা। অফকোর্স সরকারের লাভ হওয়ার কথা, কারণ এখানে দুটো জিনিস আছে, যে শর্ট টার্মে সরকারের ক্ষতি হচ্ছে। কিন্তু আপনি লং যদি টার্ম শর্ট টার্মে যদি দেখেন, তাহলে আমার দলের কারো বিরুদ্ধে হচ্ছে কি একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা অনেক সময় আমাদের ইমেজ নিয়ে খুব চিন্তিত থাকি না, আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, আমাদের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, এটা নিয়ে যখন আমরা কনসার্ন থাকি, তখন ইয়েস, এটা শর্ট টার্মে ক্ষতিকর। বাট এইটার যেটা আরেকটা যেটা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা হচ্ছে ধরেন অনেক সময় একটা নির্বাচিত সরকার সে যদি চায়ও সব কাজকর্ম ঠিকঠাক মতো করবার জন্য, তার তো একটা লয়ালিস্ট গ্রুপ আছে, এই লোকগুলোর উপর নির্ভর করে সে ক্ষমতা এসেছে, জিতে এসেছে। এবং বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো রাজনীতিতে একটা ব্যবসায়ী গ্রুপ হোক বা যেই হোক, সে তো এর বিনিময়ে তার কাছে কিছু প্রত্যাশা করে, এবং সরকারকে অনেক সময়ই সেই প্রত্যাশার দাবিটা মেটাতে হয়। স্বাধীন সংবাদ মাধ্যম যখন এই প্রশ্নগুলো করবে, সরকারের জন্য কিন্তু এটা এক ধরনের ইন্স্যুরেন্স পলিসি হিসেবেও কাজ করতে পারে। সরকার বলতে পারে ওই তার সমর্থককে যে আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ দেখো এটা একটা সিরিয়াস প্রবলেম তৈরি করছে। বাট এগেইন, এইটা হচ্ছে যে আপনি যে দলটি ক্ষমতায় আছে তারা তাদের ভূমিকাটাকে কিভাবে অ্যানালাইজ করছে, সরকারটা কি খুব শক্তিশালী একটা সরকার আমরা তৈরি করতে চাই কিনা, তারা যে শক্তিশালী সরকার কাউকে মানবে না, সকল কিছুর কন্ট্রোল সে নিজের হাতে নেবে, সরকারের যেই ভিশন এইরকম একটা ভিশন তারা দেখে, নাকি সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটা ভিশন হচ্ছে গিয়ে সে দেখছে, সেই জিনিসপত্রগুলা এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে আর কি এই জায়গাতে। মঞ্জুর ইসলাম, এইটাও তো সত্য, ধরেন গণমাধ্যমের মধ্য দিয়েই তো এক ধরনের বলা হতো যে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হতো, ফলে গণমাধ্যম তো যে তার
আসল চরিত্র, আসল কাজ, সেটার বাইরে গিয়েও তো সে নানান সময় মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এক একটা ঘটনাকে বলা হতো যে সেই সময় সম্মতি উৎপাদন করা হতো, অপকর্ম ঢাকার জন্য নানান কার্যক্রম করত। ফলে সবকিছুই যে আমরা সরকারের দিকেই যে তীরটা রাখি তাও তো না, আমরা আমাদের নিজেদের দিকে তীরটা না 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 নেওয়ার কি কোনো কারণ আছে? না, না, কোনো কারণ নেই। কারণ আমাদের মধ্যে আমরা ব্যক্তি স্বার্থে কিন্তু জড়িয়ে যাই। প্রাতিষ্ঠানিক স্বার্থ, ব্যক্তির স্বার্থের মধ্যে আমরা জড়িয়ে যাই। আর সবসময় চিন্তা করি যে আমি সরকারের সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকুক। সরকারের 20টা মন্ত্রী, 10টা মন্ত্রী আমার খুব কাছের থাকুক, অথবা আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, অথবা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন, আমরাও চাই যে সরকার আমাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকুক। সরকার কিন্তু বলে না যে তুমি আমার সাথে তুমি ভালো সম্পর্ক করতে আসো। আমরাই কিন্তু অনেক সময় যাই যে আমার সাথে ভালো সম্পর্ক থাকুক। আমরা অতীতে তাই দেখেছি। অতীতে সেটা দেখার কারণে সরকার মনে করে আরে সে তো এমনি এমনি আমার কাছে আসে, সুতরাং সে তো আমার লোক। সুতরাং আমার লোক যখনই আমি হয়ে যাব, আমি যখনই সরকারের কাছে সরকারের লোক হয়ে যাব, তখন আর সরকার আমাকে গণমাধ্যমের কর্মী হিসেবে দেখে না, তখন সরকার মনে করে এটা আমার কর্মী। এই জায়গাটা আমরা ভুল করে ফেলি। আর সরকারের সহনশীলতার বিষয়টা আমি ওনার সাথে একটু পার্টে অ্যাড করি। যেমন ধরেন, আমরা সরকার আর বিরোধী দলের মধ্যে ডিফারেন্সটা কি, বা সাংবাদিকদের মধ্যে গণমাধ্যমের বিষয়টা কি। যখন টিআইবি কোনো রিপোর্ট করে যে সরকার এই দুর্নীতিতে এত ধাপ নিচে নামলো বা এত ধাপ উপরে উঠলো, তখন সবসময় আমরা দেখেন, তো আপনিও সাংবাদিকতায় অনেক দিন আছেন, সবসময় দেখবেন যে বিরোধী দল এটা বলে টিআইবি সঠিক কথা বলেছে, সরকার দুর্নীতিবাজ। কিন্তু এই বিরোধী দল যখন আবার সরকারে যাবে, তখন কিন্তু তারা বলবে যে টিআইবির রিপোর্টটা ভুল। অথবা যখন সরকারের মধ্যে থাকা পরে সরকারের পক্ষ থেকে বলবে যে টিআইবি বিভ্রান্তমূলক তথ্য দিচ্ছে। কিন্তু যদি এমন হতো, টিআইবিকে ডেকে সরকার যদি বলতো যে আসেন তো দেখি কোন কোন জায়গায় আমার দুর্নীতি হয়েছে, কোন কোন জায়গায় আমি দুর্নীতিগ্রস্ত হয়েছি, আমি এই দুর্নীতিটা কভার করার জন্য কি কি করতে পারি, আপনি আমাকে হেল্প করেন, এই অ্যাপ্রোচটা কিন্তু কখনোই হয় না। সুতরাং আমি যখন সরকারে এই টেবিলের এই পাশে থাকবো, তখন আমি একরকম করে দেখি। আবার আমি যখন ওই পাশে থাকি বিরোধী দল, তখন কিন্তু আবার অন্যভাবে দেখি। কিন্তু দৃষ্টিটা যদি এমন হয় যে যেটা অন্যায়, যেটা দুর্নীতি, এটা সবার জন্যই দুর্নীতি, শুধু আমার জন্য হলে এটা আপনার জন্য দুর্নীতি হবে না, এটা ভাবার কোনো কারণ নেই। দুর্নীতি। খারাপ মানুষের যে সেটা যদি একদম মসজিদের ইমাম সাহেব হয়, খারাপ মানুষ মানে খারাপ মানুষ, সবার কাছে খারাপ মানুষ হইতে হবে। তো এরকম দৃষ্টিভঙ্গির বিষয়। এখন দৃষ্টিভঙ্গির বিষয় কিন্তু বললেন খারাপ মানুষই হবে। ডক্টর আসিফ যেমনটা বলছিলেন যে ধরেন হাসিনার আমলে হাসিনার বিরুদ্ধে বা তার দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে না পারা, কিংবা ইউনূসের আমলে তার বিরুদ্ধে কথা বলতে না পারা, কিন্তু আবার গদি উল্টে গেলে তার বিরুদ্ধে নানান ধরনের রিপোর্ট আসা। কিন্তু এটাও তো সত্য যে সেই সময় কথা বলতে গিয়ে তো আমরা এটাও দেখেছি যে অনেকে আসলে দেশে থাকতে পারেননি, মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, সংবাদ মাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে তার সময় থেকেও যে সাংবাদিকরা কথা বলতে চেয়েছেন তার তো সুফল হয়নি। তার নিরাপত্তা না পেলে সে বলবে কেমন করে? নিরাপত্তার কথা যেটা আমি বলেছি শুরু থেকে, সেই নিরাপত্তা না থাকার মানে একদম জ্বলন্ত এক্সাম্পল তো হলো চ্যানেল ওয়ান। চ্যানেল ওয়ান তো কথা বলতে চেয়েছিল, কথা বলতে দিবে না বলেই তো বন্ধ করে দেওয়া হয়েছে। আর সরকার যখন চিন্তা করে যেটা আমি বললাম যে আমার লোক হয়ে যাওয়া, তখন তো আমি কথা বলতে পারবো না, কথা বলা সম্ভব না। আর সরকারের মানে আমরা যদি একদম নাম ধরেই বলি, আওয়ামী লীগ আমলে এমন কোনো গণমাধ্যম ছিল যে আঙ্গুল দিয়ে বলবে দিস ইজ রং? কেউ কি ছিল? মানে ওই সাহসটাই দেখায় নাই। যে আমি বললাম যে নিরাপদ থাকতে হবে। তার মানে গত 15 বছর আমাদের দেশে কোনো সাংবাদিকতা হয়নি। না, এই যে নিরাপদ থাকতে হবে, সাংবাদিকতা মানে আমি নিরাপদ থাকতে হবে। কিন্তু যখন আমি চিন্তা করব যে আমি নিরাপদ না, আমি এই কথাটা বললে বা এই লেখাটা আমি যদি লিখি, আমার জন্য আমাকে জবাবদিহি করতে হবে, তখন আমার প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে আমি কাজ করি, সেই প্রতিষ্ঠান আমাকে বলবে যে তুমি এটা করতে গেলা কেন? অথবা আমার যারা কলিগ, আমার যারা বন্ধু বান্ধব, আমার যারা সোসাইটির মেম্বার, আমার যারা সাংবাদিকতার কলিগ, তারা বলবে যে উনি এত সাহস দেখাইতে বলছে কেন? উনি জানে না যে সরকার এরকম। আমার পাশে কিন্তু কেউ থাকবে না। তো যখন আমার পাশে থাকবে না, তখন আমার বাসা থেকে আমাকে সাদা পুলিশে উঠিয়ে নেওয়া কিন্তু সহজ হয়ে যাবে। কিন্তু যখন আমাদের মধ্যে যেমন স্পেসিফিক যদি ধরেন আমাদের বর্তমান বাংলাদেশে সাংবাদিকতার যে অবস্থাটা, সেটা হলো সাংবাদিকদের মধ্যে কোনো ইউনিটি নাই।
একটা অন্যায়ের সবাই যে প্রতিবাদ করা, এই বিষয়টা কিন্তু নাই। মানে যে সাংবাদিক সংগঠনে আওয়ামীপন্থী সাংবাদিক, বিএনপিপন্থী সাংবাদিক, জামাতপন্থী সাংবাদিক, বামপন্থী সাংবাদিক, সেখানে আপনি ইউনিটি খোঁজা কি বোকামো নয়? না, ইউনিট খোঁজা বোকা না। আমার আমার মানে পেশাগত স্বার্থে সবাইকে এক হওয়া দরকার ছিল, এবং এটা আমার পেশাগত স্বার্থে হওয়া দরকার ছিল। আর এই জায়গায় আরেকটা সংকটও আছে, যেই মাপের সাংবাদিক নেতা হওয়ার কথা, যেমন আমরা যদি ধরি আমাদের আগে যারা যেই সমস্ত সাংবাদিক নেতাদের আমরা দেখেছি, যে আমরা আহমদ হুমায়ুন সাহেবকে দেখেছি, আমরা নির্মল সেনকে দেখেছি, আমরা আনোয়ার জাহিদকে দেখেছি, আমরা রিয়াজউদ্দিন আহমেদকে দেখেছি, আমরা গিয়াস কামাল চৌধুরীকে দেখেছি, আমানুল্লাহ আমান সাহেবকে দেখেছি, জহিরুল হক সাহেবকে দেখেছি। কিন্তু এই যে মাপের যে মানুষগুলা, আমরা মুসাবাইকে এবিএম মুসাবাইকে দেখেছি। এই মানুষগুলার যে হাইট, তাদের ব্যক্তিত্বের হাইট, পেশাগত দক্ষতার হাইট, তাদের মানে পেশাগত সততার হাইট, সেই হাইটের কাছে তো আমরা খুব ক্ষুদ্র। জি, আমি বরং এই জায়গায় ডক্টর আসিফের একটু বিশ্লেষণটা শুনতে চাইবো। নিশ্চয়ই প্রত্যেকটা মানে পৃথিবীর কোনো মানুষ রাজনীতির বাইরে আসলে নয়, প্রত্যেকের এই ধরনের রাজনৈতিক আদর্শ থাকে বা দর্শন থাকে, কিন্তু সেটা তার কর্মক্ষেত্রে প্রতিফলিত হয় কেন? কয়েকটা মানে এই প্রশ্নটা আপনার একটু আগে যে প্রশ্নটা করেছিলেন সেটার সাথে সম্পর্কযুক্ত। আপনি যেটা বললেন যে মানে আমি যদি ভয় পাই, হ্যাঁ, তো তাহলে হচ্ছে কি আমি এখানে কেন আসলে কেন এসব। দেখুন, আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে এই সরকার আমলে আমরা কোনো পরিবর্তিত পরিস্থিতি দেখব কিনা, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। যে যদি পুরো কথাটা বক্তব্যের মধ্যেই থেকে যায় না আপনারা এবার খুব ভালো সাংবাদিকতা করতে পারবেন, তাহলে এসেনশিয়ালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু হবে না। যেইটা দরকার যে আপনি আপনি কখন নির্ভয় করতে পারবেন, আপনি দুটো ক্ষেত্রে করতে পারেন। একটা হচ্ছে যে এক, আপনার যেই বাক স্বাধীনতা বা আপনার যেটা মত প্রকাশের স্বাধীনতা, সেটা এক ধরনের প্রোটেকশন আছে, লিগাল প্রোটেকশন আছে। লিগাল বা আপনি জানেন যে আপনার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে হচ্ছে গিয়ে কিছু স্বাধীন প্রতিষ্ঠান আছে, বিচার বিভাগ স্বাধীন, সে অ্যাটলিস্ট আপনার ন্যায় বিচারটা নিশ্চিত করবে। একটা স্বাধীন হয় মিডিয়া কমিশন বা এরকম কিছু একটা আছে যেটা নিশ্চিত করবে যে আপনার এগেনস্টে হচ্ছে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না। একটা স্বাধীন মানবাধিকার কমিশন আছে যে জানে যে সরকার যদি আপনাকে অন্ধকার রাতে তুলে নিয়ে যায়, তাহলে একটা প্রতিষ্ঠান আছে যেটা এটার ব্যাপারে ব্যবস্থা নিতে পারবে। এই যে প্রাতিষ্ঠানিক স্ট্রাকচারগুলো যদি থাকে, সিমিলারলি এটা হচ্ছে একটা জায়গা যে রাষ্ট্রের হাত থেকে এটা আপনাকে এক ধরনের নিরাপত্তার সেন্স দিবে, এটা এই প্রতিষ্ঠানগুলো যদি কাজ করে। দ্বিতীয়ত যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বলা, যে আমাদের মিডিয়া হাউসগুলো তো ওনারশিপ, ওন বাই ডিফারেন্ট বিজনেস গ্রুপ। সেই বিজনেস গ্রুপেরও তো নিজস্ব ইন্টারেস্ট থাকতে পারে কোনো একটা ন্যারেটিভ তৈরি করার, তারও তো একটা উদ্দেশ্য থাকতে পারে এক ধরনের বক্তব্য প্রচার করবার। এবং আপনি যখন কোনো বক্তব্য দেন, সেই বক্তব্যটা যদি সেই বিজনেস হাউসের বক্তব্যের বিরুদ্ধে যায়, তাহলেও তো আপনার বিরুদ্ধে হচ্ছে গিয়ে চলতে হয়। তাহলে সেই জায়গায় আপনার ইন্টারনাল প্রোটেকশনের ব্যাপারটা কি, আপনার উইদিন দ্য আপনার যেই চ্যানেল বা যেইটা, সেইখানে আপনার প্রফেশনাল প্রোটেকশনের কোনো জায়গা আছে কিনা, আপনার উইদিন পুরো প্রফেশনাল বডির মধ্যে এমন কোনো ধরনের ইনস্টিটিউশন বা এন্টিটি আছে কিনা, যদি আপনার মিডিয়া হাউসের যারা ওনার তারা আপনার কোনো একটা রিপোর্ট বা কোনো একটা কারণে আপনার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেওয়ার ডিসিশন নিল যেটা আসলে নেওয়া ঠিক হয়নি, সেটার কোনো ধরনের প্রোটেকশন মেকানিজম তৈরি করা আছে কিনা। সো আমরা যখন বলছি যে অবস্থা চেঞ্জ হবে কিনা, আমাদের এই বক্তব্যগুলো শোনার সাথে সাথে যেটা দেখা উচিত যে সরকার আসলে কোন ধরনের রেগুলেটরি বা ইনস্টিটিউশনাল মেকানিজম, কোন ধরনের যে ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে গিয়ে সরকার তৈরি করছে। এখন যদি এটা তৈরি হয়, তাহলে যে কথাটা বলা হলো যে আপনার নিজস্ব রাজনৈতিক মতামত থাকতে পারে, এবং দুটা ঘটনা করতে পারে। নাম্বার ওয়ান, এক হচ্ছে যে আপনার নিজস্ব মতামত থাকলেও সেটা আপনার নিউজ রিপোর্টিংয়ে এসে হবে না। আরেকটা জিনিস আপনি চিন্তা করেন, যদি আপনি একদম একদম যদি হচ্ছে ফ্রি মার্কেটের উপরে ছেড়ে দেন, মার্কেটের উপরে ছেড়ে দেন, বিএনপির যারা বক্তব্য, তারা হচ্ছে গিয়ে ধরেন একদম পুরো বিএনপি ভার্সন কোনো একটা খবর নিয়ে আসলো, জামাত ইসলামের যারা তারা একজন জামাত ইসলামের ভার্সন একটা নিয়ে আসলো, এনসিপির একটা ভার্সন নিয়ে আসলো, মানে মার্কেটে বিভিন্ন আইডিয়ার একটা কম্পিটিশন হচ্ছে। সো যখন এই মার্কেটে সব ধরনের ইস্যু থাকবে, তখন তো একই সাথে সিটিজেন বা কনজিউমার এইটার মধ্যে তো সেই নিউজটাকেই অ্যাকসেপ্ট করবে যেটা তার কাছে ক্রেডিবল। এখন ধরেন আপনি বিএনপির হয়েই ইস্যু করছেন, তা আপনি যদি একের পর এক ভুল মিথ্যা সংবাদ দিতে থাকেন, তাহলে আমি যদি এটাকে একটা মার্কেট হিসেবে দেখি, সেই মার্কেট আপনার ক্রেডিবিলিটিটা ফল করবে না। তাহলে আপনি কি মার্কেট থেকে, যেহেতু ওই হিসেবে আপনি কি এক্সিট করার একটা জায়গায় হচ্ছে গিয়ে চলে যাবেন না। সো আপনি যতক্ষণ পর্যন্ত এই ফ্রি কম্পিটিশনটা অ্যালাউ করবেন,
ততক্ষণ পর্যন্ত সামওয়্যার ক্লোজ টু দ্য ট্রুথ একটা জায়গায় হচ্ছে কি আমরা বলছি যে এই যে একটু থামানোর পর আমার একটা বিরতির সময় হয়েছে, আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই জানতে চাইবো যদি বিষয়ে কোনো ছোটোখাটো মন্তব্য থাকে নিশ্চয়ই করবেন, না হলে আমি ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে আসতে চাই আলোচনায়। কারণ আমাদের এই প্রতিবেদন আছে যে সেই প্রতিবেদনে আসছে যে ছাত্রলীগের হয়ে ছাত্র দল এবং ছাত্র শিবির সেখানে ঢুকে আওয়ামী লীগ আমলে সেই নির্যাতন করেছে, মানে ক্যাম্পাসে যে গুপ্ত সুপ্ত এবং সেগুলোর উন্মুক্ত হয়ে যাওয়া যে রাজনীতি, সেটার একটা প্রতিবেদন আছে, সেটা নিয়ে আমি বরং আলোচনা করব। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আমন্ত্রণ নির্বাচিত খবরে আপনাদের সাথে আছে আমি মীর হাসান, আমাদের সাথে আছেন মঞ্জুরুল ইসলাম এবং ডক্টর আসিফ। আমরা দ্বিতীয় প্রসঙ্গটিতে যাওয়ার আগে ছোট্ট করেই এই বিষয়টাকে আমরা সমাপ্তি টানতে চাই। আপনারা কি মনে করেন যে আসলে মানে স্বাধীন মুক্ত উন্মুক্ত গণমাধ্যম আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অলীক কল্পনা হয়ে থেকে যাবে? এক বাক্যে। সরকারের উপরে সে নির্ভর করবে। যতক্ষণ পর্যন্ত পুরো জিনিসটা হচ্ছে প্রতিশ্রুতি বা বক্তব্যের মধ্যে থাকবে, আমি কোনো ধরনের অ্যাকশন বা প্রতিষ্ঠান তৈরি করবার চেষ্টা দেখব না, ততক্ষণ পর্যন্ত এটা অলীক কল্পনাই থেকে যাবে। মঞ্জুরুল ইসলাম। আমি তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের বক্তব্যের প্রতি আপাতত আস্থা রাখতে চাই, কেন তিনি ছাত্র রাজনীতি করে আসছেন। সাংবাদিকদের সাথে সম্পর্ক না থাকলে ছাত্র রাজনীতি করে টিকে থাকা খুব মুশকিল হয়ে যায়। এবং বাংলাদেশে এখন যে সমস্ত গণমাধ্যম মিডিয়া মানে হাউস আছে, এর মধ্যে হাতে তিন চারজন সম্পাদক বা মানে সিএনই ছাড়া উনি সবাইকেই তুমি বলতে পারে, এরকম একটা সম্পর্ক ওনার সাথে সবার সাথে। সুতরাং এই জায়গাটায় তিনি যে কথাটা বলেছেন সেটা যদি তিনি রাখতে পারেন বা করতে পারেন, তখন তিনি স্মরণীয় হয়ে থাকবেন। আর যদি না করতে পারেন, তখন আমরা এই অনুষ্ঠানেই আবার বলবো জহিরুদ্দিন স্বপন গাল ভরা বলি দিয়েছেন। জি, আমি তাহলে পরের প্রসঙ্গটিতে যাই। আমাদের একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনেই বলা হয়েছে যে ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীর উপরে যে সকল নির্যাতন চালিয়েছিল আওয়ামী লীগ আমলে ছাত্র শিবির এবং ছাত্র দলের নেতারাও নাকি সেখানে আসলে গুপ্ত সুপ্ত হয়ে থেকে এই কাজগুলো করেছে। তারাও আবার চাড়াও হয়েছে বা তাদের এখন এক ধরনের কাদা ছড়াছড়ি হয়েছে, ফলে ক্যাম্পাসে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এই প্রসঙ্গে একটি রিপোর্ট আছে, আমরা রিপোর্টটি দেখি তারপর আলোচনা করব। প্লিজ। ছাত্রলীগের ক্ষমতা দেখিয়ে আওয়ামী লীগ শাসনামলে ছাত্র শিবিরের বেশ কিছু নেতা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়েছে। গেস্টরুমে তারা নানা নির্যাতন চালিয়েছে এমন অভিযোগের প্রমাণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের অতিথি কক্ষে ব্যানার টানিয়েছে হল শাখা ছাত্রদল। ব্যানারে দেখা যায় সে সময়ে নবীন শিক্ষার্থীদের নিয়ে তৈরি করা গ্রুপে ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে শিক্ষার্থীদের ডেকেছেন এসব নেতারা। ছাত্র শিবির ও হল সংসদের নেতাসহ মোট ৬ জনের বিরুদ্ধে এই অভিযোগ ছাত্রদলের। ৬ জনই হচ্ছে ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট। তো তারা বিগত সময়ে ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে হচ্ছে ছাত্রলীগের সাথে মিলে গেস্টরুম গণরুম নির্যাতন করতো এবং ৫ আগস্ট পরবর্তী সময় তারা তাদের সুবিধা মতো সময় ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ করে। তাদের যে কমিটিগুলো এগুলা প্রকাশ না করায় এখনও আসলে কারা কারা ওই সময়ে ছিল বা এখন কারা কারা শিবির করে এটা তো আসলে স্পেসিফিক বলা যাইতেছে না। মুস্তাকিম হাসান একটা ভাই, আমাদের ইমিডিয়েট সিনিয়র ভাই, এই ভাই অনেক রকম টর্চার করছে, যেভাবে কথা বলে টর্চার করা যায় এরকম যত প্রকারের টর্চার আছে ইনি করেছে। মঙ্গলবার গণরুম গেস্টরুমে নির্যাতনের সাথে সম্পৃক্তদের বিচার ও নবীন শিক্ষার্থীদের আবাসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। এরপর সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদল সভাপতি দাবি করেন গেস্টরুম গণরুম সহ নানা নিপীড়নে সরাসরি জড়িত ছিল ছাত্র শিবির। ওই সময় তারা অতিমাত্রায় ছাত্রলীগ সাজার জন্য এমন কোনো হীন কাজ নেই তারা করতো না, সেটা হেলমেট পরে হোক কিংবা গণরুম বা গেস্ট রুমে নির্যাতন নিপীড়নের মধ্যে হোক। তবে বাধ্য হয়ে ছাত্রলীগের মিছিলে গেলেও গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতনের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন শিবির ও হল সংসদ নেতারা। বর্তমান ছাত্রদলের অনেকেই সে সময় ছাত্রলীগে যুক্ত ছিল বলে পাল্টা অভিযোগ তাদের। জহুরুল হক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিফান উনিও কিন্তু এই যে গণরুম গেস্টরুমের মেসেজ দিয়েছিলেন। মাসুম বিল্লাহ জহুরুল হক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উনিও কিন্তু এই মেসেজগুলো দিয়েছিলেন। তাদের
মতের সাথে কারো মিল না হলে তা সেই শিবির, তারা যে আওয়ামী যে ট্যাগিং সিস্টেমটা, সেই ট্যাগিং সিস্টেমটা আবার ফিরিয়ে আনছে। ছাত্রলীগের যুক্ত শব্দ মানে ছাত্রলীগের পদ পদবি পাইছি বা ছাত্রলীগের হচ্ছে সাথে আমার কোনো চুক্তি আছে এরকম কিছু, আমার কোনো পদ পদবিও নাই, আমার সাথে কোনো মিনিমাম লেনদেনও নাই, আমি তুই করে কথা বলি না কারোর সাথে, মানে এটা তো দূরের কথা যে আমি কারোর গেস্ট রুম নিব। এদিকে গেস্ট রুমে নির্যাতনের সাথে শিবিরকে জড়িয়ে ছাত্রদল মিথ্যাচার ও দায় চাপানোর রাজনীতি করেছে বলে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের। সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল ছাত্র শিবির সংঘাতের ঘটনা ঘটছে। পরিস্থিতি অবনতির আগে ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করবে এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা। ডক্টর আসিফ, দেখছিলেন মানে একসময় বলা হতো যে ধরেন এই ছাত্রদল, ছাত্র শিবির, ডান বাম সবাই মিলে আসলে ফ্যাসিস্ট ঘটিয়েছে, এখন তারাই একসঙ্গে থাকতে পারে না, মানে সমস্যাটা কেন পারে না? দেখুন, এইটা খুব স্বাভাবিক, এটা আমার কাছে খুব অস্বাভাবিক কিছু মনে হচ্ছে না। কারণ আপনি যখন 5ই আগস্ট যখন ঘটিয়েছেন তখন আপনার একটা খুব সুনির্দিষ্ট লক্ষ্য ছিল, আপনার একটা সুনির্দিষ্ট শত্রু ছিল। সো আপনার যখন এই সুনির্দিষ্ট শত্রুর এগেনস্টে যখন আপনি দাঁড়িয়েছেন তখন হচ্ছে আপনি আপনার যা যা বিভেদের জায়গা ছিল সেগুলো ভুলে দাঁড়িয়েছেন। এখনো কি সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি হয় নাই? কে নেতৃত্ব নেবে বা কে একেবারে নিয়ন্ত্রণ নেবে? এই যে তাহলে এখন কে নেতৃত্ব নেবে, এটা তো কম্পিটিশন। এখানে তো আর ঐক্যবদ্ধ হয়ে তো হচ্ছে কি আপনি নেতৃত্ব ভাগাভাগি করে নিচ্ছেন না, আপনার কমন এনিমি চলে গেছে। এখন হচ্ছে আপনার কমন লক্ষ্য হচ্ছে কে ক্ষমতায় যাবে, এবং সেখানে যেহেতু পরস্পরের বিরুদ্ধে কম্পিট করতে হবে, তো সেখানে তো আর একতাবদ্ধ থাকার আর কোনো ইনসেন্টিভ বা দরকার হচ্ছে গিয়ে পড়ছে না। সবাই উন্মুক্ত হয়ে পড়ছে। একটা তো বটেই এইটা, আরেকটা যেটা হচ্ছে গিয়ে মানে একটা ক্রিটিক্যাল ব্যাপার, এই যে আপনি গুপ্ত যে ইস্যুটা চলে আসছে। যেমন একজন একটু আগে ছাত্র শিবিরেরই খুব সময় একজন একটু বললেন যে আমাদেরকে ট্যাগিং করা হচ্ছে। তো এসেনশিয়ালি এই যে মানে ট্যাগিং করা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে কথাটা বারবার বলা হচ্ছে, ওনাদের যে ছাত্র সংগঠন, তার যারা নেতৃবৃন্দ, তাদের যে পরিচিতি, সেটা এখন ওপেন আপ করতে সমস্যাটা কোথায়? এসেনশিয়ালি যদি হচ্ছে গিয়ে সবকিছু যদি পরিষ্কার হয়ে যায় তাহলে তার কোনো ধরনের ট্যাগিংয়ের প্রশ্ন আসে না। এবং যেহেতু ওনারা এখন ওপেনলি রাজনীতিতে অংশগ্রহণ করছেন, তাহলে এখন তো হচ্ছে গিয়ে শিবির তো আর কোনো নিষিদ্ধ শব্দ না। যেহেতু শিবির নিষিদ্ধ শব্দ না, সেটা হচ্ছে তাহলে তো সেটা প্রকাশ করতে তো আমি কোনো সমস্যা দেখি না। প্রকাশ করতে সমস্যা কি এরকম নাকি তার প্রতি আসলে ছাত্রদের বিশ্বাস ভেঙে যায় যে সে আসলে প্রয়োজনের সময় আসলে তাকে নিজেকে লুকিয়ে ফেলে, বা সে যখন তখন গুপ্ত হয়, সুপ্ত হয়, অন্য জায়গায় গিয়ে ঘাপটি মেরে বসে থাকে, তাকে বিশ্বাস করা যায় না? তাহলে সেই বিশ্বাস ভাঙাটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি জরুরি। কারণ যদি কোনো একটা রাজনৈতিক দলের চরিত্র এরকম হয় যে আমি হচ্ছে প্রয়োজন অনুসারে আমার চেহারা নিব, সেটা তো হচ্ছে গিয়ে সেই রাজনৈতিক দলের জন্য খুব ভালো কোনো ইস্যু হতে পারে না। এবং আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এখানে আসার কথা, যে যেই সংবাদটা দেখানো হলো, যে ইনফরমেশনগুলো বা পোস্টগুলো যেগুলো এসে করা হয়েছে, এখন প্রশ্ন হচ্ছে যাদের নামে বা তারা অ্যাকনলেজ করেন কিনা, তারা এগুলো করেছেন কিনা। কারণ দুটো জিনিস, একটা হচ্ছে যে আমি নিরাপত্তার স্বার্থে আমার পরিচয় আমি ডিসক্লোজ করতে পারিনি, সো আমি লুকিয়েছিলাম বা গুপ্ত ছিলাম, সেটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড হচ্ছে আমি খুবই আগ্রহের সাথে তৎকালীন ছাত্রলীগের সকল কিছুতে খুবই আগ্রহের সাথে অংশ নিয়েছি, গেস্ট রুম, গণরুমের প্রত্যেকটাকে আমি ফ্যাসিলিটেট করেছি, এবং সেই যে কালচারাল প্র্যাকটিসটা বা ওভারঅল যেই নেগেটিভ প্র্যাকটিসটা ছিল আমি সেটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি। সেইটা তো শুধুমাত্র আমার নিজের পরিচয় রক্ষা করবার জন্য সেই জায়গাটা তো চলে যায় না, সেটা তো হচ্ছে আমি একটা অন্যায়কারীর পরিচয় নিয়ে আমি সেটার যে সুবিধা সেটাও ভোগ করেছি, এবং এখন আমি বলছি যে আমি আসলে বাবা নিজেকে রক্ষা করবার জন্য করেছি। দুটো ব্যাপার তো একসাথে যায় না। এখন যেই নিউজগুলো বা যেগুলো আসছে, যারা এটার সাথে জড়িত ছিলেন, হোয়াট ইজ তাদের বক্তব্যটা আসলে কি, তারা আসলে কি বলতে চান? একজনের সাথে কথা বলার চেষ্টা করেছেন, তিনি একেবারে অস্বীকার করেছেন, না তিনি কিছুই করেননি। ফাইন, বাট এইটা তো আইডেন্টিফাই করা তো খুব ডিফিকাল্ট কিছু, রাইট? কারণ তখনকার যে ছাত্ররা যারা ছিলেন, যাদের উদ্দেশ্যে নোটিশগুলো পাঠানো হয়েছে, তারা তো এখনো ওইখানেই আছেন, তো তারা তো ভেরিফাই করতে পারবেন যে এরকম নিউজগুলো হচ্ছে কি ওনারা করেছেন কিনা। এবং সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমি নিরাপত্তার স্বার্থে করেছি, নিজের নিরাপত্তার জন্য, এই বক্তব্যগুলো কিন্তু আর খাটে না। সেখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে খুব উচ্ছিত অবস্থায়। আপনি এখানে কি যোগ করবেন? ধরেন একটা বলা হয় যে ধরেন মূল দলের ক্ষেত্রে, মূল রাজনীতির ক্ষেত্রে বলা হয় যে এরকম যারা অপরাধীরা সামনে যখন আসে তখন দলগুলো বলে যে না, এই মানে এইসব চাঁদাবাজ অপরাধীদের আসলে কোনো দল নেই, এরা যখন যে প্রয়োজন পড়ে সেরকম আকাল করে। এই ছাত্র রাজনীতির ক্ষেত্রে কি আপনি বনসাই ভার্সন দেখছেন কিনা? আসলে কখনো এই দলে বনসাই ভার্সন না, এটা আমার কাছে মনে হয়েছে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে,
এই নির্বাচনে অনেকের মুখোশ উন্মোচিত হয়ে গেছে, আর কেউ কেউ এখনো মুখোশটা রেখেই দিয়েছেন। যেমন ধরেন আমরা যদি দেখি এই যে এনসিপির যে নেতৃবৃন্দরা, তারা ছাত্র জীবনে মানে গণ অভ্যুত্থানের আগে কার কার রুমে ছিল? ম্যাক্সিমামই তো ছাত্রলীগের নেতাদের রুমে ছিল। সাদ্দামের রুমে কে ছিল? সে তো এখন এনসিপির বড় নেতা। কিন্তু যদি সাদ্দাম জানতো যে সে ছাত্রলীগ না, তবে কি তাকে তার সাথে রাখতো? এবং সাদ্দামের সাথে চতুর্দিকের একজন ছাত্র নেতা হিসাবে সে যখন মুভ করে তখন তো 20, 25, 50 জন মুভ করে তার সাথে। ওর মধ্যে যে 30% বা 40% তারাই তো এখন শিবিরের নেতা হিসাবে আত্মপ্রকাশ করেছে। এখন এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে কিন্তু অনেকের মুখোশ খুলে গেছে। আমার নিজের অভিজ্ঞতায় আমি দেখেছি, আমি 12ই ফেব্রুয়ারির আগে যাকে আমি জানতাম যে প্রগতিশীল বাম রাজনীতি করা, 12ই ফেব্রুয়ারিতে পরে আমি দেখেছি শিবির, এবং এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু সে শিবির। এবং মানে কি বলবো, এটা একটা ডাই হার্টের শিবির। আমি একদিন ডাইকে জিজ্ঞেস করলাম যে আপনি এরকম একটা ধর্মীয় রাজনীতি করেন, এতদিন তো বুঝতে পারিনি, হঠাৎ করে আপনি এরকম ধর্মীয় রাজনীতি করেন, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না। বলে যে রাজনীতির সাথে নামাজের কোনো সম্পর্ক নেই। আমি অবাক হয়ে গেলাম যে সত্যি রাজনীতির সাথে নামাজের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাদের রাজনীতির সাথে তো তাদের নামাজের সম্পর্ক আছে। আপনি যখন বলছেন তখন আমার আরেকটা উদাহরণের কথা মনে পড়লো। আখতারুজ্জামানের পাশে দাঁড়িয়ে কে ভ্যানগার্ড হওয়ার কথা বলেছিল, সে ছবি তো সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছে। আমাদের কাছে এমনও তথ্য আছে যে এনসিপির নেতারা এই ছাত্রলীগের হয়ে পোস্টারও চেপেছে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে, ধরেন একটা সময় ছাত্রলীগ আশ্রয় দিয়েছে ছাত্র শিবিরকে, এখন যে ছাত্র শিবির নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগকে আশ্রয় দিচ্ছে না, মানে মিলেমিশে একাকার হচ্ছে না। মিলেমিশে একাকার তো হবেই, কারণ একজন আরেকজনকে আশ্রয় দিয়েছে, তারা বুঝেছে যে আশ্রয় দেওয়ার বেনিফিট আছে। এখন আরেকজনের আশ্রয় না নিলে তো সে তো টিকতে পারবে না। বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তো থাকে এই জায়গাটায়। ছাত্র রাজনীতিতে আপনি দেখেন যে এই পর্যন্ত আমরা যা দেখলাম, যে আমাদের সময়ও ছাত্র রাজনীতি দেখেছি, তারপরেও দেখেছি আমরা 80-র দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই সময় যে ছাত্র রাজনীতি আমরা দেখেছি, এখন এই সময় আইসাতে সেই ছাত্র রাজনীতি নাই। ছাত্র রাজনীতির ক্যারেক্টারই চেঞ্জ হয়ে গেছে। এখন আগে দেখতাম কি যে শিবিরের একটা হলে শিবিরের 4-5 জন মানে ছেলে তারা নিজেরা চলাফেরা করে, অন্য কারোর সাথে মিশে না, কিছু না। তারপরে তারা একসাথে নামাজ পড়তে যায়, একসাথে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে সেই ক্যারেক্টার চেঞ্জ। একদম শিবিরকে, ছাত্রদলকে, ছাত্রলীগকে বোঝা যাচ্ছে না। আগে তো বোঝা যেত, কিন্তু এখন এই যে নিজেকে আড়াল করার যে প্র্যাকটিস, এই আড়াল করার প্র্যাকটিস তো 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বেনিফিট দিয়েছে, ডাকসু নির্বাচনে বেনিফিট দিয়েছে, তারপরে অন্য ছাত্র সংগঠনের ছাত্র সংগঠনগুলোর নির্বাচনে এই আড়াল করার বেনিফিট আছে। সুতরাং আড়াল করলে যদি বেনিফিট হয়, তো কিছু লোক প্রকাশ্যে থাকবে, কিছু লোক আড়ালে থাকবে, কারণ আমার ইনফ্যান্ট্রিও লাগবে, আমার আর্টিলারিও লাগবে। এরকম একটা ফোর্স তো নিয়ে মুভ করতেছে এখন টার্গেট তো হলো ক্ষমতা দখল করা। ফলে ডক্টর আসিফ, দিনকে দিন ছাত্র রাজনীতি আসলে ধোঁয়াশা তৈরি হবে কিনা সেটা বিশ্লেষণ করবেন। আর তাহলে যদি এই হয় বাস্তব চিত্র, তাহলে তো নিশ্চয়ই যে অতীতের যে ধারাগুলো ছিল, যে জোর করে ধরে নিয়ে গিয়ে মিছিল করতে হবে, চলো তুমি যেই দলেরই হোক না কেন, যেমনই হোক না কেন করতে হবে, এই গেস্ট রুমে এই ধরনের ঝুট ঝামেলা, যন্ত্রণা, নির্যাতন, এগুলো, এটার তো কোনো পরিবর্তনের আশা কি করা যায়? দেখুন, ছাত্র রাজনীতি নিয়ে না আমাদের এক ধরনের নস্টালজিক আছে। হুমায়ুন আহমেদের একটা লেখা ছিল, অনন্ত অম্পরের তপথে, উনি এসে বলেছিলেন একটা কথা, যে আমরা যে অতীত ছাত্র রাজনীতি খুব ভালো ছিল সেটা বলি, সেটা আসলে পুরোপুরি সত্যি না। আইয়ুব খানের সময়ে ওই এনডিএফ এর ইসেতে ওই যে খোকা 75 এবং সেই যে একটা কালচার যেটা শুরু হয়েছিল 60-এর দশকের ছাত্র রাজনীতি, যে মানে খুব অসাধারণ কিছু ছিল সেইটা না। উনি বিভিন্ন ঘটনার ইস্যু করেছিলেন, যে সেই সময় ছাত্রনেতারা কীভাবে শিক্ষকদের ট্রিট করতেন, শিক্ষকদের তখনও উনি বলেছিলেন একটা কথা, যে শিক্ষকরা তখনও মেরুদণ্ডহীন ছিলেন, এখনও মেরুদণ্ডহীন আছেন, শিক্ষকদের আমাদের কোনো পার্থক্য হয়নি। তো এই যে ছাত্র রাজনীতি আমরা যে নস্টালজিয়া ভুগি না, আমাদের হচ্ছে এইটা কিন্তু একটা হিস্টোরিক্যাল ট্রেন্ড ধরে এই জায়গাটা আমরা এসে পৌঁছেছি, সেটা হঠাৎ করেই যে এটা ঘটে গেছে সেই ঘটনাটা না। তো এইটা একটু আমাদের এসে মনে রাখতে হবে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, আপনার 24-এ যেটা এক্সপেকটেশন ছিল, যে যখন একটা পলিটিক্যাল স্ট্রাকচার একটা বড় ধরনের রাপচার হয়, চেঞ্জ হয়, তখন অনেকগুলো রিলেশনশিপ আবার নতুন করে রিস্ট্রাকচার্ড হয়, পুনর্বিন্যাস হয়। যেটা আশা ছিল, যেটা যে ছাত্র রাজনীতির ক্ষেত্রে হয়তো সেটা হবে। কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে, যে
অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেরকম কোনো কিছু হচ্ছে না। আপনি বিশ্ববিদ্যালয়গুলোর যে নিয়োগ সেটা দেখেন, আপনার হচ্ছে সেই দলীয় বিবেচনায় যে নিয়োগ সেটা এখনও কন্টিনিউ হচ্ছে। সেটা যদি হচ্ছে গিয়ে কন্টিনিউ হয় তাহলে হচ্ছে গিয়ে তার সাথে দলীয় লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটা কন্টিনিউশন হবে। আমার যেটা ভয় হচ্ছে যে এরপরে ছাত্র ইলেকশন, সেই ডাকসু ইলেকশন, এবং সেই ক্ষেত্রে আবারও এই হলগুলোকেতে থাকার জায়গা কে কন্ট্রোল করতে পারে সেটার সাথে ভোটের ক্যালকুলেশনের একটা আছে। সো ওই যে সিট বন্টন বা গণরুম উঠে যাওয়ার যে একটা ইস্যু তৈরি হয়েছিল, আমরা আবার সেই জায়গা থেকেও অন্য জায়গায় চলে যাই কিনা সেটারও হচ্ছে কি একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর কি। জি জি, আমি এই জায়গাটা আপনাকে থামাই এবং থামিয়ে এই আলোচনায় কলকাতা থেকে আমরা দৈনিক যুগসংঘের প্রধান প্রতিবেদক রক্তিম দাসকে যোগ করে নিই, কারণ আমরা এবার প্রসঙ্গটা চেঞ্জ করতে চাই, কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন বেশ বড় আলোচনা তৈরি করেছে, সরগরম এখন বলা যায় পশ্চিমবঙ্গ। বাংলাদেশেও রাজনীতির মাঠ থেকে বলেন বা সরকারের মাঠ থেকে বলেন, সবাই এটাকে মনোযোগে রাখছেন। আমাদের সাথে রক্তিম দাস যোগ দিয়েছেন। রক্তিম দাস, আমি আসলে বিরতি দিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে আসলে জানতে চাইবো যে আসলে গতকাল যখন শুভেন্দু অধিকারীর সহায়ক চন্দ্রনাথের হত্যাকাণ্ড সংগঠিত হলো, এরপর আসলে কলকাতার পরিস্থিতি কেমন, এবং একই সঙ্গে এটাও জানতে চাইবো যে কেন পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এমন প্রতিশোধের রাজনীতির চিত্র দেখা যায়। আমি ফিরে এসে বিরতির পর আপনার কাছে এটা জানতে চাইবো। আমাদের সাথে আরো দুজন আলোচক আছেন, মঞ্জুল ইসলাম আছেন, ডক্টর আসিফও আছেন। আমরা নিশ্চয়ই একসঙ্গে আরো বিশ্লেষণ করতে পারবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমরা এবার কলকাতার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গে যেতে চাই। আমাদের সাথে কলকাতা থেকে যোগ দিয়েছেন দৈনিক যুগসংঘের প্রধান প্রতিবেদক রক্তিম দাস। রক্তিম দাস, আপনার কাছে বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, আসলে সম্ভবত যদি আমি ভুল না করে থাকি 2021 সালেও সম্ভবত নির্বাচনের পর প্রায় 60-62 জনের আমরা এরকম হত্যার ঘটনা বা সংঘর্ষের মৃত্যুর একটা পরিসংখ্যান পাই। এবারও বেশ কিছু সামনে এলো, বিশেষ করে যখন শুভেন্দু অধিকারীর সহায়কের হত্যাকাণ্ডের বিষয়টি সামনে এলো, তখন এই প্রশ্নটি খুব স্বাভাবিকভাবে ওঠে যে কেন পশ্চিমবঙ্গে বারবার নির্বাচনের পর এরকম প্রতিশোধের রাজনীতি দেখা যায়। কলকাতার পরিস্থিতি এখন কেমন? না, কলকাতার পরিস্থিতি এখন যথেষ্ট শান্ত। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে গত কয়েকদিন ধরে যারা এখন ক্ষমতায় আসছে, মানে বিজেপি, তাদের পক্ষ থেকে তাদের সভাপতি শ্রমিক বাবু তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আপনারা কেউ কোনো অশান্তিতে জড়াবেন না, এবং কেউ কেউ কোনো অশান্তিতে জড়াবেন না, এবং কোনো রকম ভাবে কারোর উপর আঘাত করা কোনো কিছু সব করা যাবে না। এবং কিছু লোক যারা তৃণমূলের পার্টি অফিস দখল করেছিল, সেগুলো হচ্ছে বিজেপির যারা নির্বাচিত বিধায়ক হয়েছেন, তারাই কিন্তু প্রচুর তৃণমূলের পার্টি অফিস খুলে দিয়েছে, এবং সেই পার্টি অফিসগুলোকে থেকে বিজেপির যে পতাকা সেগুলো সরিয়ে দিয়েছে। এখানে একটা অদ্ভুত ব্যাপার আমরা দেখি যে বামফ্রন্ট আমলে আমরা দেখতাম, বামফ্রন্ট থেকে যখন তৃণমূলে ট্রান্সফার হলো, তখন আমরা দেখলাম যে তখনও যা ঘটনা ঘটতো, তারপর তৃণমূল থেকে বিজেপি আসার পর একই ঘটনা। সেই একই কিছু কিছু লোকজন যারা সুযোগ সন্ধানী, যারা যে যখন ক্ষমতায় আসে ঠিক তখন তাদের বেশ ধরে এইরকম সন্ত্রাসের আবহাওয়া কায়েম করার চেষ্টা করে। এবারও দেখলাম যে দুপুর 12টা পর্যন্ত যারা তৃণমূল করেছে, তারা দুপুর 12টার পর থেকে যখন ট্রেন চেঞ্জ হচ্ছে, তখন তারা হঠাৎ করে গেরুয়া জামা পরে, কপালে আপনার গেরুয়া রং লাগিয়ে দিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে করতে তারা একটা সন্ত্রাসের আবহাওয়া কায়েম করবে। কিন্তু সঙ্গে সঙ্গে বিজেপির পক্ষ থেকে স্টেপ গুলো নেওয়ার ফলে যে এইটা বন্ধ হয়েছিল। কিন্তু হঠাৎ করে কালকে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেল, একটা মর্মান্তিক ঘটনা, 10টা 52 নাগাদ, 10:30 থেকে 10টা 52-র মধ্যে, যে শুভেন্দুবাবুর আত্মসহায়কের ওপর গুলি হলো পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে, এবং তিনি তখন বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় তার গাড়িটাকে আটকে, একটা অল্টো গাড়ি দিয়ে আটকে দেওয়া হলো, এবং তারপর একটা মোটর বাইকে করে কিছু দুষ্কৃতী এসে গুলি করলো, এবং তার আত্মসহায়ক চন্দ্রকে মারা গেল। ঘটনাস্থলেই চন্দ্রের মৃত্যু হয়েছে, এবং ড্রাইভারও আহত হয়েছিলেন, তিনি অবশ্য এখন একটু বিপদমুক্ত। তো এই যে ঘটনাগুলো, এগুলো তো কাম্য নয়। এই রাজনীতিটা খুব ভয়ঙ্কর প্রতিশোধের রাজনীতি আর কি। আমরা দেখেছি যে আসলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হয়, দীর্ঘ 15 বছর ধরে, এবং বাম আমলেও দেখেছি যারা বিরোধী রাজনীতি করে তাদের উপর একটা অদ্ভুত ভাবে আক্রমণ নেমে আছে, এবং এই আক্রমণটা যেন কিছুতেই কমছে না।
এবং এসবের বিরুদ্ধেই কিন্তু মানুষ এবার ভোট দিয়েছিলেন। 21 সালেও আপনি বললেন এক্ষুনি 62 জনের মতো মানুষ খুন হয়েছিল এবং আরো কিছু বিষয় ছিল। মানুষ শান্তি চান। এবার পশ্চিমবঙ্গের যে ভোট হয়েছে সেটা ভারতবর্ষের একটা দৃষ্টান্তমূলক জায়গা। আপনি দেখুন গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের ভোট মানেই মৃত্যু আগে এবং পরে। সে পঞ্চায়েত মানে আমাদের স্থানীয় সরকার হোক বা লোকসভা হোক বা বিধানসভা হোক। কিন্তু অথচ যে রাজ্যগুলোকে আমরা আগে বলতাম যে সেখানে কোনো নির্বাচন হলেই মৃত্যু হবে, যেমন উত্তরপ্রদেশ বা বিহার, সেখানে কিন্তু এখন কেউ মারাও যান না, কোনো ঘটনাও ঘটে না। কিন্তু অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গে একটা একটা যুদ্ধংদেহী মনোভাব, ভোট হলেই একটা হিংসার রাজনীতি এবং মানুষ ভোট দিতে পারতেন না এতদিন ধরে। মানে এরকম হয়েছে, আমি আপনাকে বলি যে আমার বাবা প্রয়াত হয়েছেন প্রায় 10 বছর, কিন্তু প্রত্যেক বছর ভোটের দিন ঠিক বিকালবেলা আমার বাবা কিন্তু বুথ কেন্দ্রে এসে ভোট দিয়ে যেতেন। আমি কি বাবাকে দেখার জন্য অপেক্ষা করে থাকতাম, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমি আমার বাবাকে দেখতে পেতাম না। তো এইবার আমার বাবা আর ভোট দিতে আসেননি, কারণ আমার বাবার যে নামটি সেটি খুব সেটা কাটা গেছে। অর্থাৎ এতদিন ধরে আমার বাবার ভোটার নামটাই বহুবার বলা সত্ত্বেও কাটা হয়নি। তো এরকম বহু মানুষ এরকম ভাবে মৃত ভোটার তারা এসে এখানে ভোট দিয়েছে। এইগুলোকে শাসক দল কাজে লাগিয়েছে। এটা বাম আমল থেকে চলে আসছে। এইবার এসআইআর এর ফলে এই যে মৃত মানুষগুলোর ভোট এবং একই মানুষের 4-5 জায়গায় ভোট, 2-3 জায়গায় ভোট, এবং আগে দেখতেন আপনারা যে 4টে বা 5টা ফেজে নির্বাচন হতো, যার ফলে এই যাদের 4-5 জায়গায় না থাকতো নাম থাকতো তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এসে ভোট দিয়ে যেত। এবার যেহেতু 2টো ফেজে ভোট হয়েছে তাই এবার তাদের পক্ষেও মানে এবার তো নামই কাটা গেছে, আর যদি কেউ থেকে থাকে তারা সেও ভোট দিতে পারে। এবং যেভাবে কেন্দ্রীয় বাহিনী এবার পুরো দায়িত্ব নিয়েছিল, এর আগে আমরা দেখতাম যে রাজ্য সরকারের হাতেই পুরো ইয়েটা থাকতো, প্রশাসনটা থাকতো। এবার সেই প্রশাসনটা পুরোটাই কেন্দ্রীয় বাহিনীর হাতে চলে গেছিল এবং নির্বাচন কমিশন খুব সুষ্ঠুভাবে এতদিন পরে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে পেরেছেন এবং দেখেছেন ভোটের প্যাটার্নটা যে 90% উপরে ভোট চলে গেছে এবং যার ফলে এই রেজাল্টটা এসছে। রক্তিম দাস আপনি বলছিলেন যে সেখানে আসলে মৃত ভোটারদের প্রসঙ্গগুলো আমাদের এখানেও আমরা সম্ভবত একাদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ট্রেন্ডগুলো আমরা দেখেছি। যেই প্রশ্নটি আমি করতে চাইছিলাম সেটা আসলে মঞ্জুর ইসলামই করবেন। তিনি বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক। তিনি আপনার কাছে একটা ছোট্ট কিছু জানতে চান। রক্তিমবাবু, আমার প্রশ্নটা হলো মমতা ব্যানার্জি নির্বাচনে হেরে গেছেন, হেরে যাওয়ার পরে তিনি কেন বললেন যে তিনি মানে দায়িত্ব ছাড়বেন না? এইটা গণতন্ত্রের কোন প্র্যাকটিসের মধ্যে পড়ে আপনাদের? মানে ভারতের গণতন্ত্রকে আমরা মনে করি যে আমাদের এই অঞ্চলের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক দেশ। নির্বাচনের পরে পরাজিত হওয়ার পরে যদি বলা হয় যে আমি দায়িত্ব ছাড়বো না, সেইটাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ভাই একটা কথা বলি যে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন, কেন্দ্রীয় সরকার যখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নেয় যে তারা বাংলাদেশকে তিস্তার পানি দেবে, তখন ওনার জেদের কারণে আমরা তিস্তার পানি আপনাদেরকে দিতে পারিনি। উনি কোনো কিছুই মানেন না। তাই মানেন না বলেই উনি একটা ফ্যাসিস্ট সরকারের মতো, কিমুল জং যেমন ফ্যাসিস্ট সরকার নিয়ে বসে আছে, সেরকম ফ্যাসিস্ট সরকারের মতো উনি কোনো কিছুই মানছেন না। ভারতবর্ষের এই এত বছরের ইতিহাসে, সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে কোনো সরকার যারা পতন হয়েছে যাদের, তাদের কোনো মুখ্যমন্ত্রী কিন্তু তারা গদি আঁকড়ে বসে থাকেননি। আপনি দেখবেন যে কদিন আগে তামিলনাড়ুর নির্বাচনে এম.কে. স্ট্যালিন তিনি কিন্তু ভোটে হেরে গেছেন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন। আমরা 2011 সালে যখন পরিবর্তন হয়েছিল, যখন বামফ্রন্ট থেকে তৃণমূল সরকার এসেছিল, তখন দুপুর 12টার সময় বুদ্ধদেব ভট্টাচার্য তিনি মহাকরণী থেকে বেরিয়ে এসে তিনি রাজ্যপালের কাছে গিয়ে তার পদত্যাগপত্র দিয়েছিলেন। এটাই সংসদীয় ব্যবস্থার রীতিনীতি। তো আমাদের এই বর্তমান যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি এসব কোনো রীতিনীতির এতদিন ধার ধারতেন না এবং শেষ মুহূর্তেও তিনি এটা ধারেননি। তিনি মনে করেছেন যে তিনি এখনো জিতে আছেন, তাই তাকে জোর করে সরিয়ে দেওয়া হচ্ছে, তাই তিনি পদত্যাগ করলেন না। কিন্তু অদ্ভুতভাবে এটা সত্যি সংসদীয় ব্যবস্থায় আজকে রাজ্যপাল অপেক্ষা করেছিলেন যে তিনি পদত্যাগ করবেন, বাধ্য হয়ে রাজ্যপালকে আজকে বিধানসভাকে ভেঙে দিতে হলো। এটা সাধারণত মুখ্যমন্ত্রী গিয়ে প্রস্তাব করেন, বিদায়ী মুখ্যমন্ত্রী, যে আমি পদত্যাগ করছি, আপনি বিধানসভা ভেঙে দিন। কিন্তু এক্ষেত্রে বিদায়ী মুখ্যমন্ত্রী তিনি তার হারটাকে মেনে নিতে পারছেন না, যার ফলে রাজ্যপালকে স্বেচ্ছায় রাজ্যপাল গিয়ে আজকে তিনি বিজ্ঞপ্তি জারি করে বিধানসভা ভেঙে দিয়েছেন। জি, সংখ্যতা আরো বিষয় জানার আগ্রহ ছিল, যদিও মঞ্জু ইসলাম বলছিলেন যে আসলে তিস্তার পানি আমরা পাবো কিনা
সেই প্রসঙ্গটিও আনা যেত, কিন্তু আমার হাতে একেবারেই সময় নেই, যার কারণে আপনাকে এই অংশ থেকে বিদায় জানাতে হচ্ছে। এই রাতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। যদিও মঞ্জুর ইসলাম, আমরা এই পানির বিষয়টিতে নিয়ে অনেক আলোচনা ছিল, যে বলা হচ্ছিল যে বাংলাদেশের সাথে এক সময় চুক্তি হলো বলে, কিন্তু মমতার কারণে আসলে হচ্ছিল না। এখন কেন্দ্র এবং রাজ্য দু জায়গায় বিজেপি, ফলে আশাবাদী হতে পারে কিনা। তারপরে অনেকে বলছিলেন যে না, আসলে ভারতের থেকে এটা আশা করা আসলে খুব বাড়াবাড়ি রকমেরই। কিন্তু আমরা যখন এত বড় একটা সীমান্ত শেয়ার করি, এবং ইন্টারেস্টিংলি ওই সীমান্তে বিজেপি, এই সীমান্তবর্তী এলাকাগুলোতে যখন আমরা জামাতের লোকজনকে দেখি, আবার ওখানে যখন সাম্প্রদায়িক সংঘাতগুলো হয়, ফলে আমাদের এখানেও টেনশন তৈরি হয় কিনা মঞ্জু ইসলাম? টেনশন তো আছেই, এইবারে টেনশনটা আরও বেশি। কারণ আপনি দেখেন ওই যে ওই বর্ডারে, আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বর্ডারে পুরাটাই কিন্তু প্রায় ম্যাক্সিমামই কিন্তু জামাত ইসলামের দখলে চলে গেছে। ঠিক এইটার ফলে ওই পারেও কিন্তু এই একটা টেনশন তৈরি হয়েছে যে এইখানেও তা একটা গোষ্ঠীর উত্থান, তো ওইখানে যদি আরেকটা গোষ্ঠীর উত্থান না হয়, তো এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠী তো দামাতে পারবে না। দমানোর জন্য ওই গোষ্ঠী তাদের জায়গাটা দখল করে নিয়েছে, এরকম একটা বিষয়। তবে এখন আমরা দেখতে চাই যে এতদিন মমতার উপর দোষারোপ করে বলা হয়েছে যে মমতার কারণে আমরা তিস্তা করতে পারি নাই। এখন দেখতে চাই যে দিল্লি আর কলকাতা একই জায়গায়, তো এখন একই সূত্রে। এখন দেখতে চাই আমরা তিস্তা পাই কিনা, এখন দেখতে চাই আমরা গঙ্গা চুক্তিটার ফলো আপ। ডক্টর আসিফ, আপনাকে খুব বেশি সময় দিতে পারবো না, আপনি যদি 1 মিনিটে ছোট্ট একটা মন্তব্য করেন তাহলে আমি শেষ করতে চাই। কি ব্যাপারে? যে এই পশ্চিমবঙ্গের বিষয়ে, বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা অবৈধ বাংলাদেশিদেরকে ফেরত পাঠাবে, ছোট্ট করে যদি মন্তব্য করেন। এটার একটা ভয় তো থাকে, কারণ যত যাই বলা হোক এসআইআর এর সাথে যে 3 লাখ মানুষজনের যে একটা গড়মিল আছে, এখন আমরা বিজেপির নেতৃবৃন্দ যে ধরনের বক্তব্য দেখছি, তো সেটাকে ব্যবহার করে তারা এ ধরনের কোনো কাজ করবেন না আসামকে ফলো করে, সেটা এখনো পুরোপুরি বিশ্বাস করার মতো জায়গায় মনে হয় না আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ দুজনকেই। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। এই ছিল আজকের নির্বাচিত খবর। কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।